এখানে দেখুন একটা বিরাট বাড়ি। আমরা কি দেখাই সাধারণত? কোনো পুরপ্রধান, কোনো পঞ্চায়েত প্রধান, কোনো পঞ্চায়েত সদস্য কিভাবে এই বিরাট বাড়ি করলেন এই প্রশ্ন তুলি। কিন্তু এই বিরাট বাড়িটাই ভাঙা পড়বে কেন জানেন? পুরপ্রধান তিনি এই বাড়িটা ভাঙতেও রাজি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান 500 কোটি টাকা বরাদ্দ রাজ্য বাজেটে, সেই জমি নেওয়াও শুরু হয়েছে। মাস্টার প্ল্যানের ধাপে ধাপে কাজ হচ্ছে। এই পুরপ্রধানের এই বাড়ি ভাঙা পড়বে তাতেও রাজি তিনি, বাড়ি ছাড়তে রাজি পুরপ্রধান। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, এত বড় বাড়ি ভাঙা পড়বে, এই জমিটাও প্রয়োজন মাস্টার প্ল্যানের জন্য? একদমই না, শুধু এই পুরপ্রধান নয়, ঘাটালের পশ্চিম মানে ঘাটালের যে মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী, তার ঠিক পশ্চিম পাড়ে যত বাড়ি রয়েছে, অর্থাৎ ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডের প্রচুর বাড়ি, যার বাড়ির সংখ্যা প্রায় 1000 ছাড়বে বলে এমন প্রশাসন সূত্রে খবর। সেই বাড়ি ঘর এবং দোকান সেগুলি কিন্তু উচ্ছেদ হতে হবে, যার ফলে শিলাবতী নদীর পাড়ের এই দোকান ঘরগুলি উচ্ছেদ করেই মাস্টার প্ল্যান কার্যকর করা হবে। আর তাতে কিন্তু ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরার বাড়ি পড়েছেন, এবং বাড়ি পড়ার পরেই তিনি অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বৃহত্তর স্বার্থে তিনি বাড়ি দিতে চান। কিন্তু তিনিও বলছেন যে 10 বছর ধরে তিল তিল করে এই বাড়ি তিনি তৈরি করেছেন, কিন্তু কিছু করার নেই, কারণ বৃহত্তর স্বার্থ। তিনি চাইছেন ঘাটালবাসী যেন বিকল্প কিছু না। এক্ষেত্রে ঘাটাল মাস্টার প্ল্যানের যে জায়গা, অর্থাৎ শিলাবতী নদীর পাড়ের যে গার্ডওয়াল তৈরি এবং নদীকে কিছুটা হলেও তার প্রশস্ত করা, সেক্ষেত্রে কিন্তু এই জায়গা খুবই প্রয়োজন। এই জায়গা ছাড়া মাস্টার প্ল্যানের কোনো রকম রূপ দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এদেরকে টাকা দিয়ে এদের কাছ থেকে জায়গা নেবে বলেও এখন এবং সেই প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে। ইতিমধ্যে সাধারণ মানুষকেও আবেদন জানাচ্ছেন যাতে জমি দেন এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার পুরপ্রধান, আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ, আপনারা দয়া করে এগিয়ে আসুন। ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন। আগামী ভবিষ্যৎ ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যার জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আর প্রতিদিনের মতো বেআইনি অবৈধ কাজ তুলে ধরি মালদার ঋষিপুরে কালভার্ট সহ কালভার্টের নিচে যে খাল, সেই খাল বুঝিয়ে ফেলা হচ্ছে। একেবারে দিনে দুপুরে বুঝিয়ে ফেলা হচ্ছে এই ঋষিপুরে কালভার্ট সহ কালভার্টের নিচের জমি। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। এদিকে চাষবাস করতে পারছি না, জল যাচ্ছে না, মুখটা ছোট্ট মুখ রেখেছে, হ্যাঁ, জল যাওয়ার জায়গা নাই। ছোট্ট ড্রেন ছাড়ছে, ওটাতে জল যাবেই না, মুখটা ভরাট করছে। জায়গাটা বিক্রি হয়ে গেছে তো ওটার জন্য ভরাট করছে, বুঝলাম। ও বলছে যে আমার জায়গা, আমি কি কম করবো না করবো ওটা আমার ব্যাপার। আর ওদিকে উপরের লোকগুলো চাষ করবে কিভাবে? ওখানে তো সব পুকুর হয়ে গেল। সমস্যা মানে এগুলো জল মানে বাড়িগুলো থাকবে না, সব ডুবে যাবে। বাড়িগুলো থাকবে না, তার সঙ্গে জমি ভরাটের ফলে জলাশয় কার্যত নালায় পরিণত হয়ে গেছে। আর দিনে দুপুরে এলাকায় জমি ভরাট চললেও পঞ্চায়েত প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, বলছেন তো স্থানীয় কৃষকরা যে এটা বিক্রি হয়ে গেছে, এটা কি সরকারি জমি? দেখো, এই যে কালভার্ট, এই কালভার্ট থেকে যে জল বেরোয় তা কিন্তু কার্যত খালের আকার নিয়ে ওই এলাকায় বিস্তীর্ণ গ্রাম জুড়ে প্রভাবিত হয়। যে ওই জলের ভরসায় গ্রামবাসীরা এখানে চাষাবাদ করেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কালভার্ট তার দুপাশের জমি বিক্রি হয়ে গেছে। আর এই জমি মাফিয়ারা কালভার্টেরও যে জল বয় যে এরিয়া দিয়ে, তারও একাংশ তারা কিন্তু ভরাট করে প্লটিং করে ফেলছেন। আর এটাই আপত্তি স্থানীয় মানুষজনের। তারা বলছেন এই যে খালের উপর দিয়ে খালের মতো জল প্রবাহিত হয়, তা দিয়ে তারা চাষবাস করেন, সারা বছর নানা কাজে তারা ব্যবহার করেন। এটা সরকারি খাস জমি, যার উপর দিয়ে জল যায়, সেখানেও ভরাট হচ্ছে, সেখানেও প্লট করা হচ্ছে। আর এরই প্রতিবাদে তারা সরব হয়েছেন এবং প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। দেখা যাক কি পদক্ষেপ করা হয়, আমরাও নজর রাখবো তোমার মাধ্যমে। আমাদের পঞ্চায়েতে তো এই ব্যাপারে কেউ অনুমতি নেয়নি, আমরা কিছু জানি না।
আর যদি আমাদের কেউ কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই বিএলআর স্যারের সাথে কথা বলবো এবং প্রয়োজন পড়লে আমরা থানাতেও জানাবো। না, আমরা পঞ্চায়েতে আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দেবো না। এটা ইসলামপুরের খবরগাঁওয়ের একটি নদী। এই নদীতে প্রথমে বাচ্চারা নেমেছিল স্নান করতে, সেই সময় বেশ কিছু কার্তুজ পায় তারা, তা নিয়ে খেলতে শুরু করে। বড়রা দেখার পরে অ্যালার্ট হন, সতর্ক হন এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেখে 40 রাউন্ড কার্তুজ নদীতে। এই খবরগাঁওয়ের নদী ইসলামপুরে। সরাসরি চলে যাব চঞ্চলের কাছে। কোথা থেকে এলো এই কার্তুজ, কি বলা হচ্ছে এই নদীর সঙ্গে কানেক্টিং উত্তরবঙ্গের আরো কোনো নদী রয়েছে কিনা, তিস্তার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা? দেখো অয়নদা, এই যে নদীটা রয়েছে, এটা যেটা হচ্ছে খবরগাঁও এলাকায়, যে ইসলামপুর থানা খবরগাঁও এলাকায় যে এই দলনচা যে নদীটা তুমি দেখতে পারবা, যে এই নদী পুরো নদীটা হচ্ছে, এবার এই নদীর সাথে যে কানেকশনের কথা বলতেছো তুমি, এই কানেকশন হচ্ছে তিস্তার সাথে, অর্থাৎ তিস্তার সাথে পুরোপুরি কানেকশন রয়েছে এই নদীর। এবং বহু পুরনো নদী, এবং এই নদীতে মাঝে মধ্যে কিন্তু জল বাড়ে এবং জল কমে। তবে যেটা ঘটনা উঠে আসছে যে আজ সকালের দিকে যে স্থানীয় কিছু কচি কাচারা তারা কিন্তু এই নদীতে স্নান করতে নেমেছিল। না, তাহলে পুলিশ কি মনে করছে কোনোভাবে সিকিমে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তারপর থেকে মর্টারের শেল সমস্ত কিছু পাওয়া যাবে, সেখান থেকে কার্তুজ ভেসে এসেছে, এরকমও হতে পারে? তবে এমনটাও কিন্তু ভাবা হচ্ছে। তবে পুলিশের তরফ থেকে কিন্তু এই কার্তুজ কিভাবে আসলো, কারা এখানে ফেলে দিয়ে গেছে, তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় মারফত যেটা জানা গেছে যে কোনো সমাজ বিরোধী যারা লোক রয়েছে তারা হয়তো সম্ভবত ফেলে রাখছে, কারণ যে একই জায়গা থেকে অর্থাৎ ছড়িয়ে নদীর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে সেটা নয়, কিন্তু একই জায়গায়। এই যে জায়গাটা তোমাকে দেখানোর চেষ্টা করবো, এই যে জায়গাটা এই নদীর এই ধারে উদ্ধার হয়েছে, অর্থাৎ এখানে যে কচি কাচারা যারা স্নান করতেছিল তখনই কিন্তু কচি কাচাদের হাতে মুঠে আসে এই কার্তুজ গুলো। তারপর একে একে গ্রামবাসীরা যখন জানতে পারে তখন গ্রামবাসীরা নদীতে নামার পরে কিন্তু গ্রামবাসীদের কাছ থেকেও কিন্তু প্রচুর কার্তুজ উদ্ধার হচ্ছে। প্রায় 25 থেকে 30 থেকে 35 বা 40 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, এমনটা কিন্তু গ্রামবাসীরা জানিয়েছে। তো গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। কারণ দেখা যাক কি বেরোয়, এই কার্তুজ এলো কোথা থেকে। এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে, কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা। ভয় আর কি স্যার, আপনারা দেখেন, ওই জন্য আমি পুলিশকে রিপোর্ট করলাম। শিলিগুড়ির খবরে যাব। শিলিগুড়িতে টোটো বন্ধের অভিযান, টোটো নিয়ন্ত্রণের অভিযান পুলিশের, আর সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে বচসা ঝামেলা পুলিশ এবং টোটো চালকদের মধ্যে শিলিগুড়ি শহরে। দেখুন। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কেন এরকম হলো? অতিরিক্ত টোটো চলছে শহরে। দেখো, এই টোটো চলাচলের উপর নিয়ন্ত্রণ জারি করতে কিন্তু পুলিশ বেশ কয়েক মাস আগেই নম্বরবিহীন টোটোগুলোকে বেশ কয়েকটি রুটে কিন্তু বাতিল করেছে, এবং সেই মতোই কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অভিযান প্রতিদিনই চলে, রুটিন অভিযান। আজও তেমনি শিলিগুড়ি হাতিমোড়ে অভিযান চলছে। সেই সময় আচমকা একটি নম্বরবিহীন টোটো সে নিয়মকে বুড়ো আঙ্গুল দিকে সে ঢুকতে চায় শিলিগুড়ি হাতিমোড় হয়ে একেবারে কোর্ট মোড়ের দিকে আসার চেষ্টা করে, কিন্তু তার পিছনে আটকা, যেহেতু নম্বরবিহীন টোটো, কিন্তু তাকেই যখন গাড়ি টোটোকে আটকায় সেই সময় আচমকা চালক নেমে পুলিশের সঙ্গে জড়িয়ে পড়ে, বচসা বাঁধে। এমনকি সেই টোটোতে মহিলা সাওয়ারি তারাও উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে এবং ধাক্কাধাক্কি করা হয়, এমনটাই অভিযোগ কর্তব্যরত ট্রাফিক পুলিশ যথেষ্ট চমকিত হয়ে বারবার করে কেন এমন ঘটনা ঘটছে। এর আগেও শহরে দেখেছি আমরা টোটো চালকদের দাপাদাপি এবং পুলিশের উপরে আক্রমণের ঘটনা। একটা লোক আসে এখানে বলছে আমি এদিকে যাবো, আমি বললাম কি না, এদিকে যাবে না, বিনা নম্বরের টোটো, এদিকে নিষেধ আছে। উনি আমার কথা না শুনে গার মধ্যে টোটোটা ঢুকায় দেয় এবং আমি থামতে বলি, তাও উনি মানে আগেই করেছে। তখন আমি টোটোর চাবিটা নিতে যাই, তখন ও টোটোটার চাবিটা ধরে আমার হাতটা এরকম করে, তখন টোটোর চাবিটা বেঁকে যায়। তারপরে ওই ছেলেটা বলছে যে এরকম টোটো কেন চাবি আমার বেঁকে গেল, টোটো আমি ভেঙে ফেলবো, আমাকে চেনো, আমি বাঁকড়াকোটের চারজন ছিল, দুটো মেয়ে ছিল, ওখান থেকে নেমে অনেক কয়বার আঘাত করেছে। আঘাত করার পরে এখানে একটা পাবলিক, আমি নাম জানি না, যদিও উনি আমাকে সহযোগিতা করেছে। অফিসার এখানে ডিউটি করছিলেন, পুলিশ অফিসার, সেই ক্ষেত্রে এক টোটো মধ্যে প্যাসেঞ্জার ছিল, এসে
ভদ্রলোককে ধাক্কাধাক্কি করে পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কি করার পরে তো অফিসার নাকি তাকে বলে যে 11টা অবধি এখানে নোটি আছে, 11টার মধ্যে ভিতর দিকে আসবেন না, এটা রিকোয়েস্ট করা হলো। এবার টোটোওয়ালা নাকি ওই প্যাসেঞ্জারের তাগিদে প্রেশার দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে করার চেষ্টা করছে। তারপরে প্যাসেঞ্জার নেমে গিয়ে ভদ্রলোকের সঙ্গে খুব বাজে বিহেভ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এগুলো আপনার স্থানীয় লোক হিসেবে তীব্র নিন্দা জানাই।